তোমরা সবাই পড়া করে এসছো? কী হলো? সবাই পড়া করে এসছো কিনা বলো। কী হলো? আমি তো কিছু জিজ্ঞাসা করছি। পড়া করে এসেছো সবাই? কেউ কিছু বলে না, চুপ করে সবাই থাকে। অরিন্দম 4th সেমিস্টারের ক্লাসে ঢুকেছে। সামনেই ওদের এক্সাম, তাই এখন বেশি করে ওদের উপর প্রেশার ক্রিয়েট করছে। ও হিস্ট্রির টিচার, বেশ ভালো পড়ায়, ভালো নাম ডাক আছে ওর। এই কিছুদিন আগেই পার্মানেন্ট হলো। এতদিন পার্ট টাইমই করছিল, তবে পার্মানেন্ট হওয়ার পর রাগ তেজ সব কিছু যেন একটু বেশিই বেড়ে গেছে সবাই মনে করছে। আগে যেভাবে মিষ্টি করে সবার সাথে কথা বলতো, এখন কিন্তু সেটা আর নেই। এখন এই মিষ্টির পরিবর্তে ঝাঁঝটা একটু বেশি আছে মনে হয়। কী হলো? জিজ্ঞাসা করছি তো। স্যার অ্যাকচুয়ালি কালকে কালকে? হ্যাঁ, কী কালকে? আমি তো একটা পড়া দিয়েছি নাকি? তোমাদের সামনে এক্সাম, তোমরা পড়া করে আসছো না? কী ব্যাপার? কি মানে এইভাবে তো কলেজ চলে না। হ্যাঁ, হতে পারে যে এত পড়া এরকম কেউ ধরে না, কিন্তু উফ, এটা স্কুল না কলেজ আমি বুঝতে পারি না। বুঝতে পারলি তো? সত্যি বাবা, স্যারের একটু সবেতেই বাড়াবাড়ি। এই কী হচ্ছে ওখানে? কী হচ্ছে? কিছু না। এদিকে এসো, এদিকে এসো। তুমি হোয়াটস ইউর নেম? স্যার স্নিগ্ধা কাম হিয়ার। কী বলছিলে? তোমার পাশে ছিল, কী বলছিল ওকে? কিছু না। কী মনে হয় আমি কিছু শুনতে পাই না নাকি? ফার্স্ট বেঞ্চে বসে এখানে সবার সামনে তুমি আমাকে অপমান করছো? হাউ ডেয়ার ইউ! মানে কি মানে কি? হ্যাঁ, মানে কি? তোমার কোনো আক্কেল নেই? আর শোনো, স্কুল হোক বা কলেজ, স্টুডেন্টদের কাজ টিচার যা দিয়েছে সেটা করে আনা, আর তোমারও সেটাই কাজ হওয়া উচিত। তোমার একা না, এখানে সবার। তোমার সাহস ভালোই। হ্যাঁ, ফার্স্ট বেঞ্চে বসে এক্সট্রিমলি সরি স্যার, বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি? যাও বসো। উফ, বেশি বলিস কেন? চুপ করে থাক না। আর প্রতিদিন তো পড়া করে আসি, আজকে একটু ভুলে গেছি। এত চিৎকার করছে কেন? সবার সামনে কীরকম অপমানটা করলো আমাকে, ভালো লাগে না তো। ক্লাসের শেষে অরিন্দম সবাইকে বলে, পরের দিন আমি যেন পড়া করে আসতে দেখি। তোমরা এবার ভেবো না যে তোমরা কেউ আসবে না, তার মানে এই না যে আমি কাউকে পড়া ধরবো না। যে আসবে আমি তাকেই পড়া ধরবো। সামনে এক্সাম, কী করছো তোমরা? হ্যাঁ, জানোই তো, এর একটা অটোনোমাস কলেজ। এখানে সিলেবাসের বাইরে কিছু কোয়েশ্চেন আসে না। আমরা যা বলবো তাই আসবে। পড়াটা করে এলে নিজেদেরই ভালো, নিজেরাই ভালো করে লিখতে পারবে। তোমরা পড়া বলবে, আমি তোমাদেরকে মিস্টেক্সগুলো দেখিয়ে দিতে পারবো, এই আর কি। একে হিস্ট্রি অনার্স নিয়েছো, আমি জানি না তোমাদের কাদের যোগ্যতা আছে হিস্ট্রি অনার্স নেওয়ার, তাও নিয়েছো, ভালো কথা। পড়ো। একটা সেমিস্টার 3টে সেমিস্টার উঠে গেছে, ঠিক আছে, কিন্তু এই 4th সেমিস্টার কিন্তু খুব হার্ড। আমি বলে দিলাম, 4টে মেজর পেপার, 4টে, জানো তো সেটা? 4টে মেজর পেপার আর একটা কম্পালসারি ইংলিশ। তারপরেও তোমরা এরকম করছো, কেন করছো? মানে কী মানে? হ্যাঁ, কী মানে? কালকে আমি প্রত্যেকের পড়া ধরবো, প্রত্যেকের। যাকে বলবো সে উঠে দাঁড়াবে। আমি হুবহু তো বলতে পারছি না নাকি? তোমরা নিজেদের মতো করে বলবে, কিন্তু বলবে, প্রত্যেকে বলবে। বুঝতে পেরেছ? যাও। স্নিগ্ধা, সরি তোমাকে বকার জন্য। না ঠিক আছে, আমারই ভুল ছিল। আর রাগ করছো কেন? ভুল হয়েছে বলছি তো। ভুল হয়ে গেছে, এখন সবাই চলে গেছে, এখন নিষেধ কিউট ভাবতে দেখাচ্ছেন, তাই না? আরে বাবা, বলছি তো ডার্লিং, ভুল হয়ে গেছে। কী করবো বলো? ফার্স্ট বেঞ্চে বসে তুমি এমনভাবে বললে, আমি যদি না বলতাম সবাই সন্দেহ করতো যে তোমাকে হয়তো একটু বেশি আলাদা করে সবার সামনে এভাবে অপমান করলেন আপনি আমাকে। ভুল হয়ে গেছে বলছি তো, সরি। আর হবে না। আপনি এরকম করতে পারলেন? বলছি তো ভুল হয়ে গেছে, আর কখনো করবো না। আর তোমাকে ওই ফার্স্ট বেঞ্চে বসে এসব কথা বলার কোনো দরকার ছিল বলো তো? ভুল করেন তুমি। হ্যাঁ মানছি, আমরা একটা আলাদা রকম সম্পর্কে জড়িয়ে পড়েছি, কিন্তু
আমি তো তোমার স্যার নাকি? স্যারের সম্পর্কে আমাকে বলে মা স্যার মাই ফুট। আপনি আমার কোনো স্যার না, বুঝছেন? আপনাকে না আমি কখনো স্যার বলেই ডাকবো না। এবার ক্লাসের সবার সামনে আপনাকে অরিন্দম বলেই ডাকবো। এই এই স্নিগ্ধা, একদম না। আচ্ছা, আপনি আমাকে আমার নামটা কেন জিজ্ঞেস করলেন? আপনি আমার নাম জানেন না? তুমি ভালো করেই জানো ক্লাসে আমি কারোর নামই জানি না, কারোর নাম আমি মনে রাখতে পারি না। তাই তোমার নাম যদি একা আমি বলে ফেলতাম, সন্দেহ কি কেউ করতো না? ওই তোমার বেস্ট ফ্রেন্ড কী যেন নাম, ভূমিকা, হ্যাঁ, ও কি তোমায় সন্দেহ করতো না বা আমায় সন্দেহ করতো না? সে করতো এমনভাবে নামটা জিজ্ঞাসা করলেন যেন চেনেই না। আপনারা ছেলেরা না খুব ভালো অ্যাক্টিং করতে পারেন, এমন ভাব করছেন যেন কখনো আমার সাথে কথাই বলেননি। উফ, কেন বুঝতে পারছো না স্নিগ্ধা? এখন এরকমই করতে হবে। তোমার চাহিদা আমার চাহিদা। যাও বাড়ি যাও। বাড়ি যাও মানে কখন আসবো বললে না তো? কখন আসবে? বাড়ি থেকে টেক্সট করি? হ্যাঁ, বাড়িতে গিয়ে আপনার বইয়ের পেছনে আপনি চলে যাবেন, তারপর আমায় টেক্সট করার কথাও বলে যাবেন। উফ, তুমি কেন বুঝতে পারছো না? আমার বউ এখন এখানে নেই, আমার বউ এখন বাইরে গেছে। বাইরে গেছে? কোথায়? আমার বউ এখন বাড়িতে নেই, ও এখন ওর বাপের বাড়ি গেছে। ওর কিছু মাস পর ডেলিভারি। কি? আপনার ওয়াইফ প্রেগনেন্ট? আপনি তো আমাকে আগে বলেননি তো। স্নিগ্ধা অ্যাকচুয়ালি আপনার বউ প্রেগনেন্ট আর আপনি কেন আগে বলেননি আপনি আমায়? স্নিগ্ধা 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 ওয়েট, স্নিগ্ধা চলে যায় স্নিগ্ধা। অরিন্দম আর স্নিগ্ধার একে অপরের সাথে একটা অসমবয়সী প্রেমে জড়িয়ে পড়েছে। অরিন্দমের বয়স বর্তমানে 30 আর স্নিগ্ধার বয়স 20। 10 বছরের ডিফারেন্স ওদের মধ্যে, কিন্তু ভালোবাসাটা যেন উতলে পড়ছে। ঠিক ভালোবাসা বলা এটাকে চলে না হয়তো, অদ্ভুত একটা চাহিদা দুজনেরই, অরিন্দমেরও আর স্নিগ্ধারও। প্রথম অ্যাপ্রোচটা অবশ্য অরিন্দমই করেছিল একদিন, যেদিন ক্লাসে খুব একজন আসেনি, এই 3rd সেমিস্টারের শেষের দিকে। ওই গুটি কয়েক স্টুডেন্ট, আর যারা এসেছিল তারা বেশিরভাগই পড়াশোনায় খুব একটা ভালো না। সেদিক থেকে দেখতে গেলে স্নিগ্ধা পড়াশোনায় বেশ ভালো, সবার থেকে ভালো না হলেও অনেকের থেকেই ভালো। স্নিগ্ধা ছিল সেদিন সব থেকে ভালো, স্নিগ্ধাই পড়া দিতে পেরেছিল। এই স্যার বরাবরই পড়া ধরতে খুব ভালোবাসেন, বিশেষ করে পার্মানেন্ট হওয়ার পর প্রত্যেকটা ছেলেমেয়ের থেকে আগের দিন যা পড়িয়েছে তা পড়া ধরবে। আসলে পড়ায় বেশ ভালো। সেরকমই এতগুলো ছেলেমেয়ের মধ্যে, মানে গুটি কয়েক 10-15 থেকে 20 জন, তাদের মধ্যে থেকে স্নিগ্ধাই সব থেকে ভালো পড়া দিয়েছিল। ইমপ্রেস হয়েছিল দেখে। স্নিগ্ধাকে ডেকে বলেছিল, কোথায় টিউশন পড়ো তুমি? আমি কোথাও টিউশন পড়ি না। পড়বে আমার কাছে টিউশন? আপনার কাছে? আপনি টিউশন পড়ান? না পড়াই না, তবে পড়াতে পারি। আমার ক্লাসেই যে এত ভালো ভালো ছেলেমেয়ে আছে আমি কিন্তু জানতাম না। আমি মনে করতাম যে আমার যাদের ক্লাস নেই তারা সব কমেন্ট। এরকম ধারণা আপনার কেন ছিল? এই যে তুমি যে আজকে এত ভালো করে পড়া দিলে, এরকম পড়া আমায় এর আগে কেউ কখনো দিয়েছে? তুমিই বা কখনো দিয়েছো বলো তো? আসলে সবার সামনে আমার বলতে ইচ্ছা করে না, আজকে কেউ পাচ্ছিল না তাই আমি বললাম, নাহলে তো আপনি সবাইকে শাস্তি দিতেন। ও, এত ভাবো সবার জন্যে? ভাবতেই হয়, মানুষ বলে কথা, না ভাবলে কি হয়? বাহ, বেশ ভালো বললে তো, এত বন্ধুদের ভালোবাসো। ওই আর কি, যাই হোক, আপনি কি বলছিলেন? ও হ্যাঁ, আমি বলছিলাম যে পড়বে আমার কাছে। আপনি পড়াতে ইন্টারেস্টেড? সবাইকে না, মানে কিছু কিছু স্টুডেন্টের। তার মধ্যে কি আমি পড়ছি? হ্যাঁ, তুমি পড়ছো। কেন? আমার মধ্যে এমন কী আছে? তোমার পড়ানোর, মানে তুমি যে পড়াতে দিলে, তুমি একটা লাইনও মুখস্থ করোনি। যা বললে পুরোটা নিজের থেকে বললে, যেটা আমার সব থেকে বেশি ইমপ্রেস করেছে। আমি এরকম জিনিসটা খুব পছন্দ করি, মানে নিজে থেকে বলা। তুমি কোনো নোটস মুখস্থ বা আমি যা বলেছি সেটা হুবহু বলোনি, পুরোটা বানিয়ে নিজের মনের মতো করে বললে। আমার খুবই ভালো লাগলো, আমি খুব পছন্দ করি জিনিসটা। সে যাই হোক, বলো
পড়বে বলছেন? আরও কিছু জনকে কি? হ্যাঁ বলতে পারো, আমার কোনো প্রবলেম নেই, তবে তোমার কিন্তু আসা চাই। আমার বেশ ভালো লাগলো তোমার পড়াটা। বেশি ফিজ নেব না, আমি মোটামুটি একটা টিউশন খোলার প্ল্যানিং করছি। ওই মাসে 200 থেকে 300, তার বেশি আমি বাড়াবো না। তার মধ্যে থেকে নোটস আমি সব লিখিয়ে দেবো, তারপর তুমি তোমার নিজের মতো করে পরীক্ষায় কেমনভাবে প্রেজেন্ট করবে সেটা তোমার ব্যাপার, আমি আমার কর্তব্য করব। বেশ, আমি তাহলে বাড়িতে কথা বলো, আরও কিছুজন জোগাড় করো, পরের মাস থেকে আসো, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, আসছি। হ্যাঁ, এসো। এরপরে কিছু ছেলে মেয়েকে জোগাড় করে স্নিগ্ধা আর ওরই বাকি সহপাঠীরা মিলে অরিন্দমের কাছে পড়তে যেত হিস্ট্রি। মানে 4th সেমিস্টার থেকেই মোটামুটি টিউশনটা নেয় স্নিগ্ধা আর বাকিরা। ওদের টিউশন খুব একটা দরকার ছিল না, অটোনোমাস কলেজ, তাই টিউশন পড়ে লাভ নেই। তবে অরিন্দম স্যারের মতো বাকি স্যাররা এত ভালো পড়ান না। একটা পেপারের দায়িত্ব নিয়েছেন অরিন্দম স্যার, কিন্তু বাকি পেপারগুলো অন্য স্যাররা দেখছেন। তাই আর কি বাকি যে পেপারগুলো আছে সেটাও অরিন্দম স্যার যদি দেখিয়ে দেন, খুব একটা ক্ষতি নেই। অরিন্দম স্যারের বোঝানো কিন্তু সত্যিই খুব সুন্দর। তার ওপর হ্যান্ডসাম চেহারা, বেশ সুন্দর দেখতে, লম্বায় প্রায় 5.11 কি 12, মানে প্রায় 6 ফুটের কাছাকাছি বলা যেতে পারে। তারপর গায়ের রং ছিপছিপে সাদা নয়, বা খুব একটা কালো না, মোটামুটি একটা আকর্ষণীয় গায়ের রং, বেশ সুন্দর লাগছে গায়ের রংটা। ওই হাইটের সাথে এই গায়ের রং বেশ মানানসই। তার ওপর ফ্রেঞ্চ কাট দাড়ি, ফিগারটাও বেশ ভালো, মোটাও না আবার রোগাও না, মানে পুরুষালী চেহারা। বেশ জিম টিম করে বলে মনে হয় না, তবে 1-2 মাসলস থাকতে পারে, মানে 6 প্যাক না থাকলেও শরীরটা বেশ ভালো গরম, সেটা স্যারের ড্রেসের ওপর থেকে বোঝা যায়। টি শার্ট আর জিন্স পরে আসেন কলেজে। বাড়িতে কী পরেন সেটা অবশ্য খুব একটা জানা ছিল না, তবে বাড়ির ড্রেসে আরও বেশি সেক্সি লাগে অরিন্দমকে। একটা টি শার্ট আর নিচে ট্রাউজার, এটা পরে খুব স্বাভাবিক লাগলে আর খুব সাধারণ লাগলেও বেশ অ্যাট্রাকটিভ লাগে। ওর ওই টি শার্টের মাঝ দিয়ে ওর বাহুগুলোকে ভালো স্পষ্ট বোঝা যায়। ওর বাহুগুলোকে দেখে যে কোনো মেয়েরই খুব ভালো লাগবে। শিরাগুলো এক্কেবারে স্পষ্ট, এত সুন্দর দেখাচ্ছে ওই ফর্সা গরনে। বেশি ফর্সা না হলেও হাতগুলো কিন্তু বেশ ফর্সা। সেই গরনে ওই নীল শিরাগুলো দেখতে দারুণ লাগছে, একেবারে চোখ ফেটে পড়ছে প্রত্যেকটা মেয়ের। স্নিগ্ধা যে নোটিস করেনি সেটা না, স্নিগ্ধা প্রথম থেকেই ওর স্যারকে পছন্দ করত, কখনো বলতে পারেনি। তবে একদিন অরিন্দম দেখে ফেলে জিনিসটা, দেখেই স্নিগ্ধাকে একটা বাহানা দিয়ে থাকতে বলে। কী হলো? কিছু না তো, আপনি আমায় থাকতে বললেন? হ্যাঁ, একটা জিনিস তোমাকে বলার ছিল। বলুন। এই যে এটা দেখো, তুমি এখানে যেটা লিখেছো সেটা কিন্তু ঠিক না। ও আচ্ছা, ঠিক আছে স্যার, আমি ঠিক করে দেব। খাতাটা দিচ্ছিল অরিন্দম। কী হলো, দিন। সত্যি করে বলো তো, কী দেখো আমার দিকে? কী দেখি মানে? স্নিগ্ধা, আমি অনেক কিছুই নোটিস করি জানো তো। যেমন আমি যখন পড়াই তখন তুমি আর তোমার এই ফ্রেন্ড ভূমিকা কী গল্প করো, সব কিছুই আমার কানে আসে। প্রথম সারিতে বসো তুমি, প্রথম সারির মেয়ের মধ্যেই পড়ো, ভালো পড়াশোনা। সে তুলনায় ভূমিকা কিছুই না, তাও সবসময় তাকে পাশে রেখে কী গল্প করো, আমি কি বুঝি না? একটু বেশি পেকে গেছে মনে হচ্ছে। পেকে যাওয়ার মতো তো বয়স হয়েছে স্যার। এবার পাল্টা উত্তর দেয় স্নিগ্ধা। ও বুঝতে পারে যে অরিন্দম অনেকটাই ধরে ফেলেছে, তাই বাকিটা ওই শেষ করুক। মানে স্যার, আপনি কি চান বলুন তো? কী চাই মানে? তুমি কী চাও? কী আমি চাই সেটা আপনি বেশ ভালোই তো বুঝতে পারছেন। আপনাকে না আমার খুব ভালো লাগে জানেন। আপনার এই ফ্রেন্ডসগুলো, এগুলো না আমার খুব পছন্দ। আর আপনাকে এই টি শার্ট পরে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। আপনি এমনিতেই সুন্দর, আর এই চশমাটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে আপনাকে। খুলে ফেলুন না চশমাটা,
একটু চোখের মণিটা দেখি। চোখের মণি দেখতে দেখতেই যে কখন দুজন দুজনের ঠোঁট স্পর্শ করে ফেলে নিজেরাই বুঝতে পারে না। এরপর থেকেই মাঝে মধ্যেই ক্লাসের পর ওরা এভাবে সময় কাটাতো। একদিন হঠাৎ করে অরিন্দম বলে বসে যে এটা আমাদের ঠিক হচ্ছে। ঠিক হচ্ছে মানে? আপনার ভয় করছে? না মানে, ও আপনি তো আবার ম্যারিড। যাই হোক, আপনাদের তো এখনও ছেলে মেয়ে হয়নি। আমার খুব একটা প্রবলেম নেই তাতে। যেদিন ছেলে মেয়ে হবে সেদিন হয়তো একটু খারাপ লাগবে, তবে ছেলে মেয়ে যখন এখনও হয়নি তখন এটা খুব একটা আমার প্রবলেম নেই। আজকে আপনাকে একটু কাছে পেতে চাই। পাবো কি? আমি জানি আপনার বউ বাড়িতে নেই, সবাই চলে গেলে আমিও চলে যাব। আরও 10 থেকে 15 মিনিট পর আবার আসবো। তখন আপনার হয়তো কোনো প্রবলেম হবে না। কী বলছো? চুপ, কোনো কথা বলবেন না। শুরুটা আপনি করেছেন, শেষ না আমিই করব। আর কিছু বলতে পারে না অরিন্দম। এরপর সবাই বেরিয়ে যাওয়ার পরে আরও 10-15 মিনিট পর আবার ফিরে আসে স্নিগ্ধা। দরজা লক করে একে একে ওর জামা কাপড় খুলে ফেলে। প্রথমে খোলে ওর ব্যাগ, তারপরে খোলে ওর ওপরে টি শার্টটা, আর তারপরে ওর জিন্স। এখন পরেছিল শুধু অন্তর্বাস, মানে ব্রা আর প্যান্টি। ওইটা অরিন্দমকেই ও খুলতে বলে। এটাও কি আমি খুলবো? না, এটা এটা আমি খুলব। তার আগে আপনি আপনি খুলুন। স্নিগ্ধা অরিন্দমের টি শার্ট আর ট্রাউজারটা খুলে ফেলেছিল। অরিন্দম টি শার্টের নিচে কিছু পরেনি, তবে ট্রাউজারের নিচে আন্ডারওয়্যার পরেছিল। সেটা অবশ্য খোলেনি স্নিগ্ধা। এরপরে অরিন্দম বাকি দুটো পোশাকও খুলে ফেলে স্নিগ্ধার গা থেকে। তারপরই মেতে ওঠে আদিম খেলায়, আর প্রথম স্পর্শে চোখ থেকে জল বেরিয়েছিল স্নিগ্ধার। সে স্পর্শ কেমন লেগেছিল বা কেমন ছিল সেটা নিয়ে স্নিগ্ধা কিছু বলে না, শুধু এটাই বলে খুব মজা পেয়েছি, আরেক রাউন্ড। কী বলছো স্নিগ্ধা? তুমি ভার্জিন ছিলে, তোমার ব্লিডিং হচ্ছে। আরেক না, প্লিজ প্লিজ আরেকবার, আমার খুব ভালো লেগেছে। আরেকবার না। না স্নিগ্ধা, তোমার কষ্ট হবে। আপনি আপনি এত কেন ভাবছেন? আমি তো বলছি। না স্নিগ্ধা, তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট, প্রায় 10 বছরে। এখন তোমার শরীর এখন এতটা বেশি প্রস্ফুটিত হয়নি। তুমি ছোট এখন এসব কিছু আর বলো না। কিন্তু না স্নিগ্ধা, তোমার ব্লিডিং হচ্ছে, অনেকটাই ব্লিডিং হয়েছে। তুমি এমন আমায় জোর করলে। সরি স্নিগ্ধা, আমার কষ্ট হয়নি। আমার না স্নিগ্ধা, এটা কষ্ট হওয়ারই। কী বলছো তুমি? দাঁড়াও, আমি একটু জল নিয়ে আসি। অরিন্দম কোনো রকমের জামা কাপড় পরে আর স্নিগ্ধাকে একটা চাদরে মুড়ে গরম জল নিয়ে আসে। এখানে অরিন্দম সত্যিই খুব ভালো একটা কাজ করে। স্নিগ্ধার যৌনাঙ্গে হালতো করে মালিশ করে দেয়, আর গরম জল দিয়ে ভালোভাবে ওষুধ লাগিয়ে দেয় যাতে আর ব্যথা না করে। সেদিন সত্যিই স্নিগ্ধা খুব কষ্ট পেয়েছিল, তবে সে কষ্টও কারো কাছে শেয়ার করেনি বা বলেনি। কষ্ট থাকলেও একটা আলাদার অনুভূতি পেয়েছিল স্নিগ্ধা, আলাদা রকম একটা ছোঁয়া, যে ছোঁয়া এর আগেও কখনো পায়নি। সেই ছোঁয়ার মধ্যে তার উপর ওর প্রিয় মানুষ অরিন্দম, যে অত্যন্ত সুন্দর দেখতে। এমন একটা সুপুরুষের কাছে নিজের ভার্জিনিটি লুজ করতে খুব একটা প্রবলেম হয়নি স্নিগ্ধার। এরপরে ওরা প্রায়ই এরকমভাবে লিপ্ত হতো। অরিন্দম মাঝে মধ্যে বারণ করতো, কিন্তু স্নিগ্ধা কিছুতেই কথা শুনতো না। স্নিগ্ধা বারবার বলতো, না আপনি আমাকে যদি না বলেন তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেবো। কী বলছো তুমি স্নিগ্ধা? আপনি জামা খুলুন। না না না, আপনি জামা খুলুন। কেন স্নিগ্ধা এরকম কেন করছো? আপনি আমাকে দেখে আপনার কি কোনো অনুভূতি হচ্ছে না? বলুন না। আমি কি? স্নিগ্ধা আর অরিন্দম চুপ থাকতে পারে না। আবারও ওরা শারীরিক কাজে লিপ্ত হয়। ওরা শারীরিক আদান প্রদান করতেই থাকে। এই 6 মাস হলো ওদের সম্পর্ক। এই 6 মাসে প্রায় 20 থেকে 25 বার ওরা লিপ্ত হয়েছে, বরং তার বেশিও হতে পারে। মাঝে মধ্যে অরিন্দম ওকে আটকায়, কিন্তু বেশিরভাগ সময় অরিন্দম ওকে আটকাতে পারে না। তার কারণ ওর শরীরটা যে এতটাই আকর্ষণীয়
অরিন্দমও নিজেকে আর আটকে রাখতে পারে না, ও আদিম খেলায় মত্ত হয়ে যায়। স্নিগ্ধাকে কিছুতেই আটকাতে পারে না অরিন্দম। রিসেন্টলি ওর ওয়াইফ প্রেগনেন্ট হয়েছে। এই খবরটা যদি স্নিগ্ধা কোনোভাবে জানতে পারে তাহলে স্নিগ্ধার খুব কষ্ট হবে। তাই অরিন্দম এটা স্নিগ্ধার থেকে লুকিয়েই গেছে। তবে আজ হঠাৎ করে মুখ ফসকে বলে ফেলেছে, কী হলো স্যার, আপনি আপনি আমাকে আগে বলেননি তো? স্নিগ্ধা স্নিগ্ধা দাঁড়াও দাঁড়াও স্নিগ্ধা। বাড়ি চলে যায় স্নিগ্ধা। এরপরই অরিন্দম বারবার মেসেজ করতে থাকে স্নিগ্ধাকে, কিন্তু মেসেজ সিন হয় না, নেটও অফ আছে। ফোন করে, ফোনটা দেখে যে সুইচ অফ বলছে। খুব টেনশনে পড়ে যায় অরিন্দম। যতই হোক একটা মেয়ের জীবন নিয়ে খেলা করাটা ওর ঠিক হয়নি। ওর শরীরও ওকে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, বিক্রি বললে ভুল হবে, ওকে ওর শরীরকে স্পর্শ করার অধিকার দিয়েছে। কি করে পারবে একটা মেয়েকে এভাবে ঠকাতে? পারবে না। তাই ওকে কোনো রকমভাবে কথা বলতেই হবে। ভূমিকাকে ফোন করে। হ্যালো ভূমিকা, অরিন্দম স্যার? হ্যাঁ অরিন্দম স্যার বলছি। হ্যাঁ বলুন স্যার। ওই আসলে আমি স্নিগ্ধাকে অনেকক্ষণ ধরে ফোনে পাচ্ছি না। কিছু হয়েছে কি? স্নিগ্ধাকে পাচ্ছেন না মানে কিছু আপনাদের? না সেসব কিছু না। ওই আসলে মানে আজকে একটা এক্সট্রা ব্যাচ ছিল, আমি স্নিগ্ধাকে তখনই আসতে বলেছিলাম। তো ও আসছে না বলে ব্যস্ত শুরু করতে পারছি না। আমি বাকিদেরকেও বলেছি যে আজকে চলে যেতে, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। না স্যার, আমিও তো জানি না স্নিগ্ধা কোথায়। আমরা তো কলেজ থেকে তারপরে ও তো একটু পরে বেরোলো মনে হয়, লাইব্রেরি গিয়েছিল নাকি জানি না। আপনি সেখানে খোঁজ করেছেন? আমি তো ওকে দেখলাম ও কলেজ থেকে বেরিয়ে গেল, তারপরেই তো ওর এখানে আসার কথা ছিল, ও তো আসেনি। ও আচ্ছা তাই নাকি? না স্যার, আমি তো তাহলে বলতে পারবো না। ভয় পায় অরিন্দম। কেন? কোথায় গেল মেয়েটা? কেন এইভাবে কেন কষ্ট দিচ্ছে? ঠিক আছে ভূমিকা, আমি তাহলে এখন রাখছি। বলছি শোনো না, তোমার সাথে যদি ওর কথা হয় তুমি প্লিজ আমাকে একটু জানিও, আর ওকে বলো যে অন্তত আমায় একটা মেসেজ করতে। আচ্ছা স্যার ঠিক আছে, আমি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ স্যার। মেয়েটা কোথায় গেল? উফ, হে ভগবান, আমি কেন যে বলতে গেলাম। মেয়েটা মনে হয় সত্যিই আমায় ভালোবেসে ফেলেছে। সত্যি শারীরিক চাহিদা মেয়েটার বিশাল। চাই না ও অন্য কারো কাছে চলে গেল না তো? না 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 না, মিথ্যে বলবো না, আমিও যে ওকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ আমার ওয়াইফ আছে, কিন্তু কিন্তু ওর শরীর পাওয়ার পর আমি ওর মনটাকেও যে বড্ড ভালোবেসে ফেলেছি। আমি ওকে হারাতে পারবো না। ও আমার হোক না হোক, আমি থাকতে ওকে কারোর হতে দেখতে আমি পারবো না। না 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 না, আমায় ওকে খুঁজে বের করতে হবে। হুড়মুড় বেরিয়ে পড়ে অরিন্দম। কোথায় খুঁজবে বুঝতে পারে না, তাই এদিক ওদিকে দেখতে থাকে যে আশেপাশে কোথাও গেছে কিনা। অরিন্দম বা স্নিগ্ধা কেউই একে অপরকে কোথায় যায় বা কোথায় থাকে খুব একটা ভালো করে জানানো হয়নি। অরিন্দম ওর বাড়িতেই পড়াতো, তবে ওর বউর বাড়ি কোথায় সেটা অরিন্দম বলেনি স্নিগ্ধাকে, বা স্নিগ্ধার অ্যাকচুয়াল বাড়িটা কোথায় সেটাও কিন্তু অরিন্দম জানে না। বা ওরা একসাথে কখনো কোথাও ঘুরতেও বেরোয়নি যে ওরা জানবে যে এখানে গেলে ওকে পাবো। উফ, কোথায় গেল মেয়েটা? হে ভগবান, মনে পড়ে যায় অরিন্দমের। আমাকে যদি খুঁজে না পাও তাহলে আকাশের দিকে তাকাবে, ঠিক বুঝতে পারবে। না 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 না, কী ভাবছি আমি? না না, তোমার কিছু হতে পারে না। না স্নিগ্ধা, তোমায় আমি কিচ্ছু হতে দেবো না। আবার হন্তদন্ত হয়ে চলে যায় অরিন্দম। একটা ব্রিজের সামনে হঠাৎ করে পৌঁছে যায় অরিন্দম। দেখতে পায় একটা সাদা রঙের চুড়িদার পরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। বেশ অন্যরকম লাগছে। ওর বুঝতে বাকি থাকে না যে এটা অন্য কেউ না, এটা ওর ছাত্রী স্নিগ্ধা। স্নিগ্ধা? স্যার? কী করছো তুমি এখানে? আপনি এখানে কী করছেন? আপনি যান, আপনার ওয়াইফ তো প্রেগনেন্ট। চুপ করো। আমি তোমাকে... কী চাও তুমি? হ্যাঁ কী চাও? পাগল হয়ে যাচ্ছ নাকি? কেন কেন এরকম করছো? আরে আরে হয়ে গেছে ভুল। তুমি আমার জীবনে আসার আগেই ওকে আমি... ওর সাথে আমার... ও মা তার আগেই হয়েছিল। তারপরে আপনি আমার সাথে এটা করতে পারলেন? হ্যাঁ
করতে পারলেন মানে? তুমি চাওনি? হ্যাঁ, চেয়েছিলাম তো, আমি এখনও চাই, কিন্তু আমি তো আপনাকে বলেছিলাম যে আপনি যদি কখনো বাবা হন আমি আপনার কাছে যাব না। এরকম এরকম করে না প্লিজ শোনা, আমাকে আমার কথাটা শোনা। কী কথা শুনবো আপনার? আমি আপনার কোনো কথা শুনতে চাই না। কেন কেন আমায় ঠকালেন বলুন? কেন আমায় ঠকালেন? আমি তোমায় ঠকাইনি স্নিগ্ধা, তুমি তো জেনে বুঝি আমার কাছে এসেছিলে। আসনি? তুমি পারবে আমার একটা বাচ্চা দিতে? বলো পারবে? না, পারবো না। আমি আমি শুধু শরীর চাই স্নিগ্ধা। হ্যাঁ, শুধু শরীর। কেন 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 আপনি আপনি আপনার ওয়াইফকে প্রেগনেন্ট করলেন? হ্যাঁ, ওই ওই বীর্য তো শুধু আমার শরীরে পড়বে, আমার শরীরে, ভেতরে না, বাইরে। আমি পুরো বীর্য আপনার আপনার চুষে নেব। আমি তো সেই জন্যে বারবার আপনাকে আমার সাথে শরীরের সম্পর্কে লিপ্ত হতে বলতাম, যাতে আপনি আপনার বউয়ের কাছে না যান, আপনার বউয়ের থেকে আপনার দূরত্ব বেড়ে যায়। কিন্তু আপনি আপনি তো আগেই ও স্নিগ্ধা, কী বলছো তুমি এসব? তুমি শুধু শারীরিক চাহিদা? হ্যাঁ, শারীরিক চাহিদা। আপনাদের মতো এরকম এরকম ছেলেদের আমার বড্ড ভালো লাগে জানেন তো। আমি না আমি না আরেকটা ছেলের সাথে করতে গিয়েছিলাম, ও তো দাঁড়াই না, দূর, ফালতু ছেলে একটা। ও ও আমার থেকে 1 বছরে বড় হবে। ও তো কিছু হচ্ছেই না। ও আমাকে দেখে একটু ওর মনে হয়নি? সত্যি কি ছেলেটা বাবা, ভালো লাগে না। স্নিগ্ধা, তুমি তুমি মানসিকভাবে সুস্থ নেই স্নিগ্ধা। কি সুস্থ নেই? আমি একদম সুস্থ আছি। আপনি আপনি নিজের ট্রিটমেন্ট করান। আপনি তো আমাকে দেখলেই আপনার সব তো। স্নিগ্ধা, তুমি পাগল হয়ে গেছো স্নিগ্ধা। কী করছো তুমি এসব? তুমি তুমি শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য আমার কাছে এসছো, তা নয় তো কি? হ্যাঁ, আপনার কি মনে হয় আপনার মতো একটা বয়স্ক ছেলেকে আমি বিয়ে করে সংসার বাঁধবো নাকি? তার উপর আপনি বিবাহিত, কিছুদিন পর তো বাবা হবেন। এত কিছু নাটকের কোনো দরকার নেই। আমি এখানে এসেছিলাম নিজেকে একটু বোঝানোর জন্যে। কী বোঝানো নিজেকে স্নিগ্ধা? এটাই যে আমার জীবনে আর আপনাকে রেখে আমার কোনো লাভ নেই। আপনি অলরেডি আপনার বীর্য আপনার স্ত্রীর গর্ভে দিয়ে দিয়েছে, তাই আপনাকে আমার আর কোনো কাজে লাগাবে না। তুমি যেটা বলছো ভেবে বলছো স্নিগ্ধা? আমি কিন্তু তোমার টিচার। হ্যাঁ, তো কী করবেন? কী করবেন আপনি? যদি আমি মুখ খুলি না, আপনার চাকরিও থাকবে না, ভুলে যাবেন না। স্নিগ্ধা, 6 মাস ধরে তো ভালোই আমার শরীরটাকে ভোগ করলেন। আর কি চাই আপনার? আপনাদের পুরুষ মানুষের তো শরীর ভোগ করাটাই কাজ। আর আমরা মেয়ে মানুষটা যদি একটু বলে ফেলি, সেটাই আপনাদের সমস্যা। এইটাই তো আপনাদের পুরুষ মানুষ। আমি এসব নিয়ে কোনো কথাই বলতে চাই না তোমার সাথে স্নিগ্ধা। তুমি তুমি এরকম কী করে বলছো? তুমি তুমি একবারও ভাবছো না? আমার মনে হয় তুমি শারীরিকভাবে ঠিক নেই, তোমার কোনো মেন্টালি প্রবলেম আছে। কিছু প্রবলেম নেই আমার, আমার শুধু শরীর চাই। আমি আমি শরীরের জন্য পাগল, বুঝতে পেরেছেন? পাগল আমি শরীরের জন্য। না, তুমি শরীরের জন্য পাগল না, তুমি ভালোবাসার জন্য পাগল। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বুঝেছি। স্নিগ্ধা, স্নিগ্ধা প্লিজ ঠিক হয়ে যা স্নিগ্ধা। স্নিগ্ধা, আমি জানি তুমি তুমি এরকম না, তুমি কখনোই আমার শরীরের জন্য পাগল না স্নিগ্ধা। তুমি তুমি ভুল করছো। আমি আমি জানি তুমি ঠিক হয়ে যাবে। চলো আমরা ডাক্তারের কাছে যাই। হ্যাঁ, ছাড়ুন তো, ডাক্তারের কাছে যাবে? কিসের ডাক্তার? হ্যাঁ, কিচ্ছু ডাক্তার চাই না আমার। আমার আমার শুধু শরীর চাই। আপনাকে আপনাকে খুবলে খেয়ে নিতে ইচ্ছে করে জানো তো। সেই জন্যে কি তুমি আমাকে এত কামড়? হ্যাঁ, ইচ্ছে করে সব মাংস তুলে ছিঁড়ে খেয়ে নিই। না স্নিগ্ধা, তুমি একদম ঠিক নেই। আচ্ছা, তুমি যে ছেলেটার কথা বললে, ওই ছেলেটার কী হয়েছে? কী আবার হয়েছে? ওই ছেলেটার তো আমাকে দেখলে কিছু হয়ই না, তাই ওকে এমনভাবে একদিন শাস্তি দিলাম না, বেচারা বেচারা মরেই গেল। স্নিগ্ধা, তুমি একটা ছেলেকে মেরে ফেলেছ? এই, আপনি কিন্তু এই কথাটা কাউকে বলবেন না, বুঝলেন? আসলে আমার মতো এত সুন্দরী মেয়েকে দেখে যার কিছু হয় না, আমি তাকে বাঁচিয়ে রেখে কী করবো বলুন তো? না, আমি তাকে বাঁচিয়ে রাখবো না, আমি তাকে মেরে দিয়েছি। স্নিগ্ধা, তুমি 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 পাগল হয়ে গেছো স্নিগ্ধা। এটা এটা কতদিন আগের ঘটনা। এই আমি যখন উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে পড়বো, তারপরে তো আপনি এলেন। ঠিক করেছিলাম আপনাকে একদিন ঠিক পটিয়ে নেব। দেখুন, ঠিক পটিয়ে নিলাম।
আমি জানি আপনি পড়া পারলে ছেলে মেয়েদের খুব ভালোবাসেন, তাই তো প্রত্যেক দিন পড়া করে যেতাম, বলতাম না, ভয় করত। তারপরে ঠিক করলাম এমন একদিন যাব যেদিন কেউ যাবে না, কিন্তু আপনি তো ঠিক ক্লাস নিতে আসবেন, তাই পড়াটা আমিই চুপি চুপি দিয়ে দেবো। আর দেখুন সেদিন ঠিক আপনাকে পড়াতে দিয়ে দিলাম। কি বলছো তুমি স্নিগ্ধা? আমি তো ভাবিনি। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, এখনও কিছু ভাববেন না। যান, বাড়ি যান। কখনো যদি মনে হয় আপনার শরীরটাকে একটু আদর করব, আমি বাড়ি চলে যাব। স্নিগ্ধা, আমার সাথে এক্ষুনি তুমি যাবে। কোথায় যাব? তুমি কী চাও বলো? আরেকবার আরেকবার করবেন? চলো। সত্যি? হ্যাঁ সত্যি, চলো। কোথায় করব? আজকে না, আপনাদের বাড়িতে না, অন্য কোথাও যাবেন? না, বাড়িতেই চলো, ওটাই সেফ। সত্যি? আচ্ছা শোনো, আজ না আমাকে আরেকটু আরেকটু বেশি জোরে দেবেন, বুঝলেন? আর আমাকে একটু মারবেন, জোরে জোরে মারবেন। আমি আপনার মাংস চেবাবো আর আপনি আমাকে মারবেন, অনেক মারবেন, বেল্ট দিয়ে মারবেন, যাতে আমার আমার পিঠে আমার পিঠে কালশিটে দাগ পড়ে যায়। অবাক হয়ে শোনে অরিন্দম, কী বলছে এই মেয়ে কী করে এরকম বলছে? এটা এটা কোনো মেয়েই বলতে পারে না কাউকে যে তাকে মারতে, কিন্তু এই মেয়ে তো পাগল। কী হয়েছে এই মেয়ের? চলো, মারবেন তো আমায়, বলুন না। আজকে তোমাকে অনেক কষ্ট দেব, সত্যি অনেক কষ্ট দেবেন, অনেক কষ্ট দেবো তোমাকে। চলো 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 চলো। আজকে আজকে না আমরা জামা কাপড় পরে করবো, বুঝলে? জামা কাপড় পরে, হ্যাঁ জামা কাপড় পরে, তোমার তোমার জামাগুলো ছিঁড়ে, বুঝলে? অনেক অনেক মজা করবো। চলো চলো চলো। কোনোভাবে অরিন্দম গাড়িতে বসায়। এরপরে বাড়িতে পৌঁছে যায় অরিন্দম। স্নিগ্ধাকে দরজা বন্ধ করে বাইরে চলে আসে। অরিন্দম, 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 দরজা খোলো, অরিন্দম, 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 অরিন্দম কোথায় গেল? অরিন্দম, অরিন্দম, না না অরিন্দম, আমি আমি আসছি, আমি আসছি, আমি 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 দড়ি কিনতে যাচ্ছি। দড়ি 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 দিয়ে কী হবে? তো তুমি তো বললে তোমাকে কষ্ট দিতে দড়ি দিয়ে তোমার হাতগুলো বাঁধবো, পাগুলো বাঁধবো। হ্যাঁ সত্যি? তুমি এত ভেবেছো আমার জন্যে? হ্যাঁ ভেবেছি তো, তোমার জন্য না ভাবলে হয়? তোমাকে যে বড্ড ভালোবাসি স্নিগ্ধা, বড্ড ভালোবাসি। আর দেরি করে নরেন্দম একটা সাইকিয়াট্রিস্ট ডেকে আনে, আর তার সাথে গাইনোকোলজিস্ট। মা বাবাকেও ডাকতে চেয়েছিল, মানে স্নিগ্ধার মা বাবাকে, তবে একটু ভয় পাচ্ছিল। তার আগেও ডক্টরকে ডাকলো আর ওর বাড়িতে খবর দেয় যে স্নিগ্ধা অসুস্থ। দৌড়ে আসে স্নিগ্ধার মা আর স্নিগ্ধার বাবা। স্নিগ্ধা একাই, মানে ওর আর কোনো ভাই বোন নেই। ডক্টর, কী হয়েছে বলুন তো? হ্যাঁ, আমার মেয়েটার কী হয়েছে? আপনারা একটু বাইরে আসুন। মিস্টার অরিন্দম? হ্যাঁ, আপনি তো হিস্ট্রির প্রফেসর, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি হিস্ট্রির প্রফেসর। হ্যাঁ, আপনি খবরটা দিলেন, ভালোই করেছেন। মেয়েটার আজকে একটু বেশি মনে হচ্ছে, মানে ওর মাথার উপর আজকে বেশি একটু ভর করেছিল। কি 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 বুঝলেন ডক্টর? যা বুঝলাম এটাই যে ওর একটা মানসিক প্রবলেম আছে। মানসিক প্রবলেম? আমার মেয়ের? কেন ডক্টর, কি হয়েছে বললেন স্নিগ্ধার মা? আসলে আমার যেটা মনে হয়, ও কখনো না কখনো খুব কঠিন একটা ফ্রেজের মধ্যে দিয়ে গেছে। কঠিন ফ্রেজ মানে? মানে হয়তো ওকে কেউ জোর করে বা ওর বিরুদ্ধে গিয়ে কিছু করেছিল, আর বেশ কষ্ট দিয়েই করেছিল। কষ্ট দিয়ে? হ্যাঁ, আমি যেটা বুঝলাম, হয়তো ও মেন্টাল শকের জন্য বা কোনোভাবে হয়তো ওটাকে ও প্রেশার হিসেবে নিয়েছে, এরকমভাবে হয়তো কিছু একটা হয়েছে। সেটা ওকে আমি ঠিক জিজ্ঞাসা করব। আপাতত গাইনোকোলজিস্ট ম্যাম দেখছেন ওর শরীরে বেশ আঘাতের চিহ্ন আছে। ও নিজেই নিজেকে আঘাত করতে মনে হয়, যা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ডক্টর,
এরকম কি হয়? বলল অরিন্দম। হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কিছু নেই। আমাদের এমন অনেক ট্রমায় থাকে যেটা আমাদের পরবর্তীকালে খুব এফেক্টেড হয়। চুপ করে থাকে স্নিগ্ধার মা, স্নিগ্ধার বাবা। এই কি, আপনারা চুপ আছেন কেন? আপনারা কিছু বলুন, বলে অরিন্দম। কি হয়েছে আপনার মেয়ের? আপনার মা বাবা আপনারাই তো ভালো জানবেন। আমার মেয়েটাকে আমার মেয়েটাকে কামুক করে দিল। এত শারীরিক চাহিদা ওর যে সে এত পাগলামি শুরু করলো। মানে স্যার, আপনাকে আর কী বলবো। আমাদের মেয়েটা আমাদের মেয়েটা এরকম ছিল না, জানেন। ওর ওর এক দুঃসম্পর্কের পিস্তত দাদা ওর সাথে খুব খারাপ। বলতে বলতে কেঁদে ফেললেন শ্রীধার মা। আমি বলছি, আসলে আজ থেকে প্রায় মোটামুটি 5 বছর আগে, মানে যখন ওর বয়স ছিল 15, তখন থেকে এইটা চলে আসছে। তখন সবে ওর মাসিক শুরু হয়, মানে হয়তো তার 1 বছর আগে শুরু হয়েছিল। এরকমভাবে দেখতে দেখতে মেয়েটার এমন একদিন আসে যে ওর মাসিক শুরু হয়, আর ও, কিন্তু আমার মনে হয় ও তো, হ্যাঁ, ও ভার্জিনই ছিল। ও, কিন্তু ও তো শারীরিক সম্পর্কে খুব একটা লিপ্ত বেশ দেখা যাচ্ছে। ও ভার্জিন নয় তো? ও ভয় পেয়ে যায় অরিন্দম। হয়তো কোনোভাবে আঙুল দিয়ে, না, আঙুল দিয়ে না, একদম না। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও কারোর সাথে বেশ ভালো লিপ্ত হতো, আর সেটা দুজনের চাহিদাতে হতো। রেপের কোনো চিহ্ন নেই। ও যথেষ্ট প্লেজার ফিল করতো। অরিন্দম কিছুটা ভয় পায়, তবে ঠিক সামনে নেয়। মানে আমি ঠিক বুঝলাম না, আপনি বলুন কি বলছিলেন। হ্যাঁ, তো ওর পিস্তলের দাদা, ওর, মানে আমার বলতে খুব লজ্জা করছে। এটা অবশ্য আমি দেখে ফেলেছিলাম, তাই কোনোভাবে হয়তো আঙুল দিয়ে ওর সোনাঙ্গে হাত ঢুকিয়েছিল। সেটাতেই হয়তো খুব, আর বলতে পারে না। অরিন্দম বলে, থাক, আর কিছু বলার দরকার নেই। আমি কিছুটা বুঝতে পারছি, তবে আমি এটাই বুঝতে পারছি না যে ও ও এত বেশি অ্যাগ্রেসিভ কেন। শারীরিক চাহিদা প্রত্যেকটা ছেলে মেয়েরই থাকে, ওরও থাকতেই পারে। এটা নিয়ে আমার বা আপনার কারোরই কিছু করার নেই। কিন্তু ও তো ও তো চিৎকার করে বলছিল যে ওকে মারতে, ওকে অনেক বেশি মারতে। কেন? এটার উত্তর আমি দিচ্ছি স্যার। আসলে ওর বাবা, ওর কাকা আর ওর দাদু, 3 জনই মেয়েটাকে বিশ্রীভাবে মারত। হ্যাঁ, আমার মেয়ে একটু দুষ্টু ছিল, সত্যি খুব দুষ্টু মেয়ে ছিল, কথা শুনতো না। আমি ছেলে মেয়েদের গায়ে কখনো হাত তুলতে পারিনি, জানেন তো। মা হয়ে ছেলে মেয়ের গায়ে হাত তুলবো কেমন একটা হতো। ওকে ছোটোর থেকে মারতো, খুব মারতো। এমনকি এমনকি জামা প্যান্ট কিনে ফেলে। আবার কি বলছেন আপনারা? আপনারা কি মানুষ? একটা বাচ্চা মেয়ের গায়ে এভাবে কে? আসলে আমরা ছোটোবেলা থেকেই মার খেয়ে বড়ো হয়েছি। ও আমাদের মেয়ে হতে পারে, কিন্তু আমরা ওকে মেয়ের মতো করে মানুষ করিনি, বিশ্বাস করুন। চেয়েছিলাম যে ও ও মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক। তাই বদমাশি করলে, তাই বলে জামা প্যান্ট খুলে কী করে পারেন আপনারা এটা? একটা মেয়ের গায়ে হাত দেওয়া একটা ক্রাইম, আর সেখানে, না না, বেশি বয়স পর্যন্ত মারিনি। ওই 12 কি 11 তো আপনাদের ছোটো মনে হয়? আরে এখনকার দিনে ছেলে মেয়েদের মারা একটা ক্রাইম, আপনি কি জানেন না নাকি? ও ও যদি এটা, আপনাদের কিছু বলার নেই। যেখানে মা বাবাই এরকম, সেখানে সেখানে বাইরের ছেলেকে দোষ দিয়ে আর কী হবে? কথাটা বলি নিজেই চুপ হয়ে যায় অরিন্দম। মানে মানে আপনাদের ওই কি আত্মীয় বললেন, ওর সাথে বলছি। ও তো আগে থেকেই টর্চার হয়ে যাচ্ছিল, তারপরে ওই টর্চারের পর হয়তো এই দুটো মিশ্রিত হয়ে, হ্যাঁ ঠিক বলেছেন অরিন্দম স্যার, বলে ডক্টর। আপনি একদম ঠিক বলেছেন, এরকমই হয়েছে যেটা বোঝা যাচ্ছে। ওর ওই মার আর ওই ছোঁয়া দুটো মিলিয়ে মনে করেছে যে এই দুটো যদি একসাথেও পায় ও বেশি মজা ফিল করবে। হয়তো এতটাই বেশি মারা হতো ওকে যে ও এটাকে ধীরে ধীরে
প্রেশার হিসেবেই নিয়ে নিয়েছিল। ছি, কতটা কষ্ট দিয়েছেন আপনারা, আমার নিজেরই ভেবে খারাপ লাগছে। ও কখনো আমাকে বলেনি কেন, সত্যি খুব খারাপ লাগছে। প্রায় 2 মাস পর কিছুটা সুস্থ হয় স্নিগ্ধা। এবার কলেজে যাচ্ছে। এর মাঝেই পরীক্ষা হয়ে গিয়েছিল, কোনোভাবে মোটামুটি টেনে টুনে পাশ করে যাবে হয়তো। পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল, পড়াগুলো মোটামুটি হয়েই ছিল। ওই আরেকটু রিভিশন দিলে আরও ভালো পরীক্ষা হতো। কোনোভাবে 1 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করে বেরিয়ে আসতো। ওই পাস মার্কসটা তুললেই হবে, কী বা যায় আসে। তার উপর মেডিকেল সার্টিফিকেট দেওয়া আছে, অটোনোমাস কলেজে পড়ে, খুব একটা সমস্যা হয়নি। নিজের ক্লাসেই পরীক্ষা হয়েছে, স্যাররাও একটু হেল্প করেছেন, মোটামুটি পাস হয়ে যাবে। একটা সেমিস্টার নষ্ট করতে চাইনি, আর স্যাররাও বলেছেন যে মেডিকেল প্রবলেম। আর বিশেষ করে অরিন্দম স্যার, সে তো এটাকে পুরোটাই হ্যান্ডেল করেছে। খুব ভালোবাসে স্নিগ্ধাকে, ছাত্রী হিসেবেও। আর থাক। এখন কেমন আছো? ভালো আছি। কী হয়েছিল? হ্যাঁ, এরকম পাগলামি করছিলে কেন? আমি জানি না অরিন্দম, মানে থাক, অরিন্দমই বলো। তোমার মুখে অরিন্দম ডাক শুনতে আমার খুব ভালো লাগে। অরিন্দম, আমি তোমাকে ভালোবাসি অরিন্দম। আমি জানি না আমি কেন এত এত কামুক হয়ে গিয়েছিলাম। আমি আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই না? না, কিচ্ছু হয়নি, ভুলে যাও, সব ভুলে যাও। কী করে ভুলবো অরিন্দম? আমি আমি যে বড্ড বড্ড ভুল করে ফেলেছি। আচ্ছা, তুমি ওই ছেলেটার কথা বললে, ও না, ও মরেনি, ও বেঁচে আছে। হ্যাঁ, আমি ওর ঘাড় থেকে মাংস খুবলে নিয়েছিলাম, খুব খুব কষ্ট দিয়েছিলাম ওকে। তারপরও ও আমার থেকে ঠিক পালিয়ে যায়। আমি ওকে মারতে পারিনি, ও আমার কল্পনাতে মৃত। তাই সেদিন তোমাকে আমিও খবর নিয়েছি, ছেলেটা এখন সুস্থ আছে। ওর সাথে আলাদা করে কথা বলিনি আর, ফালতু তিলকে তাল করে কোনো লাভ নেই। আচ্ছা, এখন এসব কথা বাদ দাও। তুমি আমাকে এইসব কিছু আগে কেন বলোনি? এই যে তোমার বাবা তোমাকে মারত, কী বলবো আপনাকে অরিন্দম স্যার, কী বলবো? আমার বাবা মা যে আমার উপর কী অত্যাচার করে আপনাকে সেটা আর কী বলবো আমি। সেজন্যই তো আপনার কাছে গিয়েছিলাম। আপনি বকতেন ঠিকই, কিন্তু আপনি কখনো গায়ে হাত তোলেননি। আমিও তো চাই আমাকে বকুক, কিন্তু গায়ে হাত কেন? কেন গায়ে হাত দেবে? ছোটোবেলায় তো স্নান পর্যন্ত আমি কাউকে করাতে দিতাম না, আর সেখানে আমাকে জামা প্যান্ট খুললে। স্নিগ্ধা, স্নিগ্ধা প্লিজ কিন্তু না স্নিগ্ধা। স্নিগ্ধা, অনেক কষ্ট তোমায় ঠিক করেছি, আমি চাই না তোমাকে আর হারাতে। আপনি একটা কথা বলবো? বলো। কোনো পিস্তো তো দাদা বা কেউ না, সেটা আমার আপন কেউই করেছিল। আপন কেউ? হ্যাঁ, আমার সৎ কাকু। কি? আমার বাড়ির লোকই আমার সাথে করেছিল। আমার বাবা সেটা জানতো জানো, কিন্তু কোনো প্রতিবাদ করেনি, বলেছিল যে চুপ করে থাকতে। হ্যাঁ, তারপর হয়তো কাকুর সাথে অনেকটা সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, তবে কিন্তু আমার কাকুকে শাস্তি দেয়নি জানেন। বলছিল বাড়ির বদনাম হবে, অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, বাড়ির বদনাম হলে সমস্যা আছে, অনেক প্রবলেম। আমার বিয়ে দিতে সমস্যা, আমার এই সমস্যা। থেমে গেল। ও ও আমার আমার পদদেশে। এই জন্যেই তো আমি ভার্জিন। হ্যাঁ, এই জন্যে আমি ভার্জিন। ও ও খুব চালাক ছিল জানেন তো, সেই জন্যেই তো পেছনে ও জানে যে ভার্জিনি যদি লুজ হয়ে যায় সবাই জানতে পেরে যাবে, তাই তো চালাকি করতো। তবে জানেন তো, আমার প্রত্যেকটা অঙ্গ ছুঁয়েছে ও। আমি কী বলবো? না স্নিগ্ধা, কেঁদো না, তোমাকে আর ওই বাড়িতে থাকতে হবে না। হ্যাঁ, আমি তোমার হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু আমি হোস্টেলে থাকবো, আমার তো বাড়ি। আমি বলছি তো, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। তো শুধু বলো যে তুমি বাড়িতে থাকতে চাও না, ব্যাস এইটুকুই হবে।
ওই বাড়িতে আমি কখনো থাকতে চাইনি অরিন্দম, তুমি জানো। আমি আমি সবসময় চেয়েছিলাম যে একটা ভালো পরিবারে থাকবো। তোমাকে দেখে আমার আমার মনে হয়েছিল জানো, কিন্তু যখন শুনলাম যে তুমি আমায় ঠকালে। আমি তোমায় ঠকাইনি স্নিগ্ধা, কী করবো বলো, আমিও যে বিবাহিত, কিন্তু ভালোবাসা তো বলে আসে না। আমি তোমার সাথে আর কখনোই শারীরিক সম্পর্কে লিপ্ত হব না অরিন্দম। না, হব না স্নিগ্ধা। আমি তোমার সাথে ভুল করেছি। হ্যাঁ, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, তবে সেই ভালোবাসার মধ্যে যে শারীরিক চাহিদা আসবে তা না। এই কামুকতা আমি আমি পছন্দ করি না স্নিগ্ধা। থাক না তোমার সাথে আমার সম্পর্কটা একটা পবিত্র বন্ধন হয়ে। আলতোভাবে তোমাকে কপালে একটা চুমুই শুধু দেবো, আর হালতো করে ঝুড়ি ধরবো, ব্যাস, তাহলেই হবে। আর কিচ্ছু চাই না তোমার থেকে। তুমি ভালো করে পড়াশোনা করো আর অনেক বড় হও, আর ভালো একটা ছেলের সাথে তোমার বিয়ে হোক, এটাই আমি চাই অরিন্দম। আর আমাকে সারা জীবন অরিন্দম বলেই দেখো। তোমার মুখে অরিন্দম আমার বড্ড ভালো লাগে স্নিগ্ধা। অরিন্দম, স্নিগ্ধা, আমি চাই তুমি ভালো থেকো, এটাই আমার ইচ্ছে।